গুপ্ত ও পতিত স্বৈরাচারের দোসররা প্রশাসনে থাকায় কাঙ্ক্ষিত গতিতে কাজ করতে পারছে না সরকার, জানালেন প্রধানমন্ত্রী। যমুনায় ৩৪ শরিক দলের সঙ্গে বৈঠক। কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছে না কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। বছর পেরুলেও আতঙ্ক কাটেনি মাইলস্টোন ট্র্যাজেডির ভুক্তভোগীদের। তদন্ত কমিশন প্রতিবেদন দিলেও তা অপ্রকাশিত। থমকে আছে বিচার ও ক্ষতিপূরণ প্রক্রিয়া। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। শাস্তিটা হয় এটাই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে পারে, এবং গত অর্থ বছরে সম্ভব হয়নি বলে এই অর্থ বছরে সম্ভব হবে না, এই ধরনের তো কোনো নিয়ম নেই। উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। আসাম মেঘালয়ে ঢল ব্যাহত থাকলে ৪৮ ঘন্টার মধ্যে বন্যার পূর্বাভাস। ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে নদীর ভাঙন। টানা ভারী বর্ষণে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৯। সিকিমে ভূমিধসে নির্মাণাধীন সুড়ঙ্গে কমপক্ষে ৭ জনের মৃত্যু। তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর। রান্নার গ্যাস না পেয়ে সাভারে অনেকে ছুটছেন হোটেলে। বেড়েছে খরচ আর ভোগান্তি, মিলছে না পাম্পেও। ক্ষুব্ধ এলাকাবাসীর তিতাসকে আলটিমেটাম। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে ৫-৬ হাজার টাকার গ্যাস যায়। পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস হয় না। বিল দিমু, গ্যাস পাবো না, ১ বছর ধরে ৩ বছর ধরে এরকম। স্বাগত। এখন বাণিজ্য প্রয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। গুপ্ত ও পতিত স্বৈরাচারের দোসররা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকায় সরকার কাঙ্ক্ষিত গতিতে কাজ করতে পারছে না বলে মিত্র দলগুলোর নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে যমুনায় বৈঠকে জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী শরিক দলগুলোর যুগপৎ আন্দোলন আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের ২৪শে ডিসেম্বর থেকে শুরু হয়। অভিন্ন দাবি ও কর্মসূচির মাধ্যমে রাজপথের আন্দোলন জোরদারে ভূমিকা রাখা সহ পরবর্তীতে জাতীয় নির্বাচনেও যৌথ ভূমিকা রাখে দলগুলো। সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোকে নিয়ে একসঙ্গে বসলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি এবং শরিক দলগুলোর প্রত্যাশা ও পরামর্শ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমন্বিতভাবে সামনে এগিয়ে যেতে শরিক দলগুলোর প্রতি আহ্বান জানান। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে তার সরকার। একটি গুপ্ত বাহিনী ৫ তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। তারা ১২ তারিখের নির্বাচন এবং ১২ তারিখের নির্বাচনের আগে ঠিক স্বৈরাচারী কায়দায় ভিন্ন ডিজিটাল ওয়েতে তারা কিভাবে তাদের কাজগুলো চালিয়েছিল, কিভাবে তারা চেষ্টা করেছিল বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য। বাট ঐতিহাসিকভাবে সত্য, বাংলাদেশের জনগণ যখনই স্বাধীনভাবে তাদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে, তারা সকল সময় দেশের পক্ষে, জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি। সুপ্তগুপ্ত ও পতিত স্বৈরাচারের লোক প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা জায়গায় এখনো বহাল থাকায় সরকার তার কাঙ্ক্ষিত গতিতে কাজ করতে পারছে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে।
পরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। সবচেয়ে বড় জিনিস যেটা তিনি বলেছেন যে 31 দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই 31 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা আমি আবার রিপিট করছি যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেন। সাব্বির রোজ, এখন, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ। গেল বছরের এদিন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তে প্রাণ হারান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সহ 36 জন, যার মধ্যে 28 জনই শিক্ষার্থী। বছর পেরোলেও ভয়াবহ এই দিনটির ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক, শিক্ষার্থী সহ স্বজন হারানো পরিবারগুলোকে। মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেমন আছে জানার চেষ্টা করেছেন সানি মৃধা। ভিজে যায় চোখ, এখনো মাঝে মাঝে আকাশে বিমানের শব্দে আটকে ওঠেন শিক্ষক, শিক্ষার্থীরা। বিমানের শব্দ শুনলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা সত্যি, এবং ওই স্মৃতিতেই ফিরে যাই আমরা। একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরা শরীরে, পুরা পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা। পরে হচ্ছে একটা টিচার গায়ে পানি ঢেলেছে, পরে ওর আগুনটা নিভেছে। আমার একজন মিস ছিলেন, মাহরিন মিস, তিনি আমাকে একদম অনেক নিজের সন্তানের মতো আদর করতেন। তার কথা ভাবলে আমার এখন অনেক খারাপ লাগে। সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনায় 28 জন শিক্ষার্থী সহ প্রাণ হারিয়েছিলেন 36 জন, আর বিভিন্ন তথ্যমতে আহতের সংখ্যা ছিল 165, যার মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরেছেন ক্লাসে। দুর্ঘটনায় হারানো সহপাঠীদের মনে ধারণ করতে প্রতিনিয়ত স্কুলে আসছে তারা, যে চেষ্টাটা কেবল নিজেদের ফিরে পাবার। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। পরে ও সবাই চিল্লি শুনে পরে পিছনে ফিরে দেখি আমার অনেক ফ্রেন্ড আপুরা, ওদের হাতের চামড়া ঝলসে পড়তেছে, কার ব্যাগে আগুন লাগছে। এই কথাগুলো মনে পড়লে মনটা কেন যেন খারাপ হয়ে যায়। তাদের কথা মনে পড়ে যে আমাদের কলিগ ছিল, আমাদের একদম ছোট ছোট বাচ্চাগুলা ছিল। ওই বাচ্চারা এসে জড়ায় ধরতো, সেই বাচ্চাগুলো আজকে নাই। আমরা আসলে প্রতিদিন মনে করি ওদের কথা। আমাদের কথা হয়েছিল দুর্ঘটনায় নাফি ও নাজিয়া নামের 2 সন্তান হারিয়ে নিঃসন্তান হওয়া পিতা আশরাফুলের সঙ্গে। 1 বছরেও স্বাভাবিক হতে পারেননি তিনি ও তার পরিবার। এখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে সন্তানদের স্মৃতি বয়ে বেড়ান তিনি। তার মতো অনেকেই প্রিয় সন্তানকে হারিয়ে আজও দিশেহারা। সরকারের কাছে তাদের কেবল একটাই চাওয়া, হারানো সন্তানদের যথাযথ মর্যাদা ও সঠিক বিচার। আজকে কেউ যদি দায় স্বীকার করত, কারো যদি একটা শাস্তি হইতো, শাস্তি হইলে তো আমার বাচ্চাদেরকে আমরা ফেরত পাবো না। শাস্তিটা হয় এটাই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কখনোই আমাদের থেকে কোনো খোঁজখবর আসে নাই, কোনো কিছু বলেও নাই। আমরা এটা যে সুষ্ঠু বিচার চাইছিলাম, পুরোপুরি তদন্ত চাইছি, সেটাও আমাদের দেওয়া হয় নাই। অভিযোগ আছে প্রথম দিকে সবাই খোঁজ খবর নিলেও এখন আর ভুক্তভোগী পরিবারের খোঁজ রাখছে না কেউ। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে আর আলোর মুখ দেখেনি। এমনকি দুর্ঘটনায় মারা যাওয়া স্কুলকর্মী মাসুমা বেগমকে প্রতিষ্ঠান থেকেও কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন তার স্বামী। গত জুলাইয়ের 21 তারিখে যে ঘটনাটা হয়েছে, এরপরে থেকে আমার সাথে যোগাযোগ স্কুলের পক্ষ থেকেও করে নাই, আর কোনো সরকারের পক্ষ থেকেও কোনো হয়। যদিও এই দিনটিকে স্মরণ করতে দোয়া মাহফিল ও মাইলস্টোনের সব ক্যাম্পাস বন্ধ রাখবে কর্তৃপক্ষ।
এই ভবনটিতেই আছড়ে পড়েছিল বিধ্বস্ত হওয়া বিমানটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ভবনটি পুনর্স্থাপনের কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে ভবনটি পুনর্স্থাপন বা মেরামত যেটাই করা হোক, প্রিয়জন হারানোর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর দিনটি মন থেকে সেরে উঠতে ঠিক কতদিন, মাস বা বছর লাগবে? নাকি সারা জীবন এই ক্ষত বয়ে বেড়াতে হবে স্বজন, সহপাঠী, সহকর্মী হারানো মানুষগুলোকে? সেই প্রশ্নটি সময়ের কাছেই তোলা থাকুক। সানি মৃধা, এখন, ঢাকা। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 1 বছর পার হলেও থমকে আছে আইনি বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া। উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন প্রতিবেদন জমা দিলেও তা এখনও অপ্রকাশিত। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। বছর পেরুলেও কাটেনি উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত। সরকারের গঠিত 9 সদস্যের তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী চীনে তৈরি FT-7 যুদ্ধবিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। মূলত প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন অভিজ্ঞতার ঘাটতি এবং গ্রাউন্ড সুপারভাইজারের চরম নজরদারির অভাবেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও সরকার এই তদন্ত প্রতিবেদন এখনও গোপন রেখেছে। তদন্তে উঠে আসে উড্ডয়নের মাত্র 7 মিনিটের মাথায় পাইলটের ভুল কমান্ডের কারণে বিমানটির গতি ও উচ্চতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এছাড়া রানওয়ে সংলগ্ন এলাকায় রাজুকের ইমারত বিধি না মেনে ভবন তৈরি করা এবং একটিমাত্র বের হওয়ার পথ থাকায় প্রাণহানির সংখ্যা এত ভয়াবহ রূপ নেয়। যেখানে মাইলস্টোনটা আছে সেটা ফ্লাইং জোনের ভেতরে, এবং সেখানে আমাদের স্কুল কলেজের মতো এই ধরনের জনসমাগমপূর্ণ একটা স্থাপনা হয়েছে, যার ফলে যখন দুর্ঘটনাটা হলো তখন কিন্তু এখানে অনেক মানুষ মারা গেলেন, আমাদের অনেক কোমলমতি শিক্ষার্থীরা মারা গেলেন। যদি আমরা আইকাওয়ের আন্তর্জাতিক মানদণ্ডটা মানতাম তাহলে অন্তত দুর্ঘটনা হলেও কিন্তু হতাহতের ঘটনা কম হতো। পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণের যেই জায়গাটা ছিল সেটা শুধু মাইলস্টোন না, এরকম অনেক ভবন আছে যেটা সরাসরি রাজুকের যে এবং বিমান চলাচল কর্তৃপক্ষের যেই উচ্চতার যেই লিমিটটা সেটা ক্রস করেছে। উচ্চ পর্যায়ের তদন্ত শেষ হলেও তার ভিত্তিতে প্রশাসনিক বা আইনি জবাবদিহিতা নিশ্চিত না করাকে মূল সংকট হিসেবে দেখছেন রিট আবেদনকারী এই আইনজীবী। টেকনিক্যাল এক্সপার্ট কমিটি বিমানের অবস্থা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন না পাওয়ার কারণে তাদের তদন্ত শেষ করতে পারেনি। তার আগেই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেখান থেকে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গেছে। মাইলস্টোন ভিকটিমরা কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ পায়নি। সরকার তো যে কোনো পরিস্থিতিতেই তার দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে পারে, এবং গত অর্থ বছরে সম্ভব হয়নি বলে এই অর্থ বছরে সম্ভব হবে না, এই ধরনের তো কোনো নিয়ম নেই। একই সাথে বিমান পরিচালনার ঘাটতির পাশাপাশি অনুমোদনহীন বহুতল ভবন পরিচালনা ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি তৈরির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিচারের মুখোমুখি করার দাবি সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর। এইটা দুর্ঘটনা বলে পার পেয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। শিশুরা যারা মারা গেল তাদের তো জীবন তো আর দেওয়া যাবে না, তাদের জন্য আমরা একটা কম্পেনসেশন ক্লেম করেছি, সেটা এখন পেন্ডিং আছে। একটা পরিবার শেষ হয়ে গিয়েছে, অনেকের একটাই মাত্র মনে করেন ছেলে, সেই পরিবারটা তো শেষ হয়ে গেছে না, সেই জন্য এটার প্রকৃত বিচার হতে হবে। কাগজে কলমের তদন্ত আর চিঠিপত্রের প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে শেষ পর্যন্ত আদালতের পর্যবেক্ষণে এই ট্র্যাজেডির সুনির্দিষ্ট বিচার প্রতিষ্ঠা করা হয় কিনা সেদিকে এখন তাকিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্তির দিনে পাঠদান বন্ধ রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। সেখানে স্মরণ করা হচ্ছে নিহত শিক্ষক শিক্ষার্থীদের। বিস্তারিত জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছে নাতিক মেজবাহ লগ্ন সহপাঠী ও শিক্ষক হারানোর শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন? যুথিকা, 1 বছর পর এই দৃশ্য খুবই বেদনাতুর। আমরা কিছুক্ষণ আগে এসেছি, এখন নিহত শিক্ষক শিক্ষার্থীদের জন্য দোয়া করা হচ্ছে, তাদের বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে অভিভাবকরা, শিক্ষকরা যারা রয়েছেন তারা সবাই এখানে আছেন এবং তারা সবাই মিলে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে মূলত যারা প্রাণ হারিয়েছেন, ওপারে চলে গেছেন, তাদের জন্য দোয়া কামনা করা হচ্ছে। এখানে আমরা দেখছি যেমন শিক্ষকরা
তারা আছেন, একই সাথে অভিভাবকরা রয়েছেন। আমরা দেখেছিলাম সন্তান হারানো সেই অভিভাবকদের কণ্ঠে ভারী হয়ে গিয়েছিল এবং কেবলমাত্র সেই মোনাজাত শেষ হলো। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে মূলত যারা রয়েছেন অর্থাৎ কলেজের শিক্ষকরা যেমন রয়েছেন, প্রতিষ্ঠানটির একই সাথে পরিচালনা পর্ষদের যারা রয়েছেন তারা আছেন, একই সাথে রোভার স্কাউট থেকে শুরু করে বিএনসিসি এবং অন্যান্য যারা অভিভাবকরা রয়েছেন সবাই এখানে এসেছেন এবং তারা মূলত আসলে স্মৃতিচারণ করছেন। গেল বছর এই দিনে দুপুরের দিকে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং একই সাথে তারা বলছেন যেহেতু এখানে বিমান ওঠানামা করে এবং এই বিমান ওঠানামার কারণে ভবিষ্যতে যেন আর কোনো শঙ্কার জায়গা না থাকে, ঝুঁকি না থাকে, সেই জায়গা থেকে সর্বোচ্চ তৎপরতার যে বিষয় সেই আহ্বান কিন্তু এখন পর্যন্ত জানানো হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে পরিচালনা পর্ষদে যারা রয়েছেন এবং একই সাথে বিএনসিসি সদস্যরা যারা রয়েছেন সবাই আসলে সেই পোশাকে আশাকে সেই সময়টাকে স্মরণ করছেন। এবং একটি বিষয়ে বলা বাহুল্য, সেটি হচ্ছে এখনো কিন্তু বিমান উঠছে এবং এখনো এই বিমান উঠলে বা বিমান যখন এই যে নামছে তখন শিশুরা বলছিল, অভিভাবকরা বলছিল তাদের মাঝে 1 বছর পরেও সেই উৎকণ্ঠার কাজ করে এবং সেই উৎকণ্ঠার জায়গা থেকে একটা স্থবিরতা চলে এসেছে। মোনাজাতের আগেও দেখছিলাম যে অভিভাবকরা তাদের কষ্টের কথা বলছিলেন, হারানো সন্তানের গল্পের কথা বলছিলেন এবং সেই স্মৃতিচারণাগুলো করছিলেন যে ছুটির যে সময় আসলে তাদের ছুটি হয়েছিল সেই ছুটি যে একদম জীবন থেকে ছুটি নিয়ে দেবে সেই কষ্টের কথা বলছিলেন। তবে তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি এখন পর্যন্ত চলছে। এরপরে আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে যার মাধ্যমে একদিকে তাদের মাগফিরাত কামনা করা হবে, একই সাথে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই জায়গা থেকে কী উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো এখানে আলোকপাত করা হবে এমন বিষয় নিশ্চিতভাবে বলা হয়েছে। তো যুধিকা, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আতিক মিসবাহ লখনৌ। আসাম মেঘালয়ের ঢল অব্যাহত থাকলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বা আকস্মিক বন্যার শঙ্কা জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে বেড়েছে পানি, দেখা দিয়েছে ভাঙন, তলিয়ে গেছে বসতঘর, কৃষি জমি সহ গাছপালা। তবে বৃষ্টি ও উজানের ঢল কমায় নেত্রকোনায় কমেছে নদীর পানি। শেরপুরে পানি নেমে যাওয়ায় বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঠাকুরগাঁও থেকে বিযুক্ত হচ্ছেন নাহিদ রেজা, নেত্রকোনা থেকে রিফাত আহমেদ রাসেল ও শেরপুর থেকে জাহেদুল খান সৌরভ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। শুরুতে যাচ্ছি ঠাকুরগাঁওয়ের নাহিদের কাছে। নাহিদ, নদী পাড়ের মানুষের ভোগান্তি কেমন দেখছেন? ভোগান্তির কথাই যদি আপনাকে একটু বলি, যে আমার পিছনে যাদেরকে দেখছেন তাদের কম বেশি সকলের বাড়ি কিন্তু এই যে পানি ছিল পানিতে কিন্তু তলিয়ে গেছে এবং এই তলিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখন এক প্রকারের দিশেহারা অবস্থা রয়েছে। আমি এখন যেখানে রয়েছে এটি ঠাকুরগাঁও পৌর শহরের ডিসি পাড়া এলাকা বলা হয়। এই এলাকায় আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনের টানা বর্ষণ এবং কি উজানের পানির কারণে কিন্তু এই যে টাঙ্গন নদী রয়েছে টাঙ্গন নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আমরা লক্ষ্য করেছি ব্যাপক স্রোত ছিল, এই স্রোতের কারণে এই নদী পারাপাড়া এলাকার যেসব বাসিন্দারা ছিল তাদের অনেকের ঘর কিন্তু এখানে ভেঙে পানিতে তলিয়ে গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে 16টি পরিবার কিন্তু যে ঘর বাড়ি ছিল তাদের সেই ঘর বাড়ি পানিতে ভেসেছে এবং কি এই ঘর বাড়ি তাদের যে কষ্টের উপার্জন দিয়ে করা সেই ঘর বাড়ি আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম যেগুলো ছিল সেগুলো প্রতিটি কিন্তু এই পানিতে ভেসে চলে গেছে। কেউ কিন্তু কোনোটাই রক্ষা করতে পারেনি, যার কারণে এখন পর্যন্ত তারা অনেকটাই দিশেহারা অবস্থা রয়েছে, কি করবেন কোথায় যাবেন এমন একটি দুশ্চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। অপরদিকে এখানে যাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হয়েছে সেটি নিয়ে তারা অনেকটা চিন্তায় আছেন কি করবেন আসলে, এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে সরকার তাদেরকে কিছুটা সহায়তা করেন, যাতে করে তারা আবারও সেই সফলভাবে দাঁড়াতে পারে, স্বপ্নের বাড়িটি করতে পারে। অপরদিকে আমরা কথা বলেছিলাম ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী ছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি আসলে আমাদেরকে বলেছেন যে যদিও গতকালকে তুলনায় আজকে বিপদসীমা থেকে অনেকটাই নিচে পানি রয়েছে, এমনকি 2 মিটার বিপদসীমা থেকে নিচে পানি রয়েছেন, যার কারণে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে নদীর পানি। অপরদিকে আমি ঠাকুরগাঁও যে জেলা প্রশাসক রয়েছে ওনার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছেন গতকালকে যারা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় রাখা হয়েছিল যাতে করে তারা আশ্রয় সেখানে থাকতে পারেন। অপরদিকে তাদেরকে চাল থেকে শুরু করে চাল ডাল শুকনা বিভিন্ন খাবার দেওয়া হয়েছে এবং কি তিনি যে বিষয়টি বলেছেন যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং কি পাশাপাশি সরকারি সহযোগিতা প্রয়োজন হলে সেই বিষয়টি তারা বিশেষভাবে গুরুত্ব দেবেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে। এই মুহূর্তে চলে যাচ্ছে রিফাতের কাছে। রিফাত, নেত্রকোনা নদীগুলোর পানির বৃদ্ধির পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন।
জ্যোতিকা, নেত্রকোনার নদ নদীর কথা যদি বলি, গেল 24 ঘন্টায় কিন্তু নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করছে। কারণ ভারতের মেঘালয়ের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোতে এখন পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু পাহাড়ি যে নদ নদীগুলো রয়েছে অর্থাৎ সোমেশ্বরী, কংস, গণেশ্বরী এবং মহাদেব সবগুলো নদীতে কিন্তু কিছুটা কমেছে। তবে যেহেতু পাহাড়ি নদী এবং পাহাড়ে যদি ভারী বৃষ্টি হয় অর্থাৎ 1 ঘন্টার বৃষ্টিতেই কিন্তু এই নদীগুলো আবার ফুলে ফেপে ওঠে। তবে আসার কথা হচ্ছে গত রাতের পর থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু যেহেতু উজানে বৃষ্টি হয়নি, যার ফলে কিন্তু নদ নদীর পানি অনেকটাই কমেছে। জেলার একমাত্র উবদাখালী নদীর পানি ছাড়া কিন্তু এখন পর্যন্ত জেলার যতগুলো নদী রয়েছে সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে এখন পর্যন্ত উবদাখালী নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও নিচু এলাকা কিংবা জলবদ্ধতা, বন্যা পরিস্থিতির মতো এখন পর্যন্ত কিন্তু জেলা তেমন কোনো পরিস্থিতি দেখা দেয়নি, যার ফলে কিন্তু এখন পর্যন্ত তাদের প্রস্তুতিও মোটামুটি রয়েছে। তবে তারা যেমনটা বলছেন যে যেহেতু এখন বর্ষার মৌসুম চলছে, নদীগুলো এখন ভরে রয়েছে, তবে উজান থেকে যদি ভারী বর্ষণের পানি আসে তাহলে কিন্তু নতুন করে আবারও এই এলাকাগুলো প্লাবিত হতে পারে। তো সেই কথা মাথায় রেখে কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে এবং নদী তীরবর্তী যারা রয়েছে তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে এখন পর্যন্ত তাদের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু কাটিয়ে উঠেছেন। গতকাল সকালের দিকে অর্থাৎ সকালের দিকে কলমাকান্দার গজারমারি এবং নাজিরপুর ইউনিয়নে এই কয়েকটি গ্রামে কিন্তু আকস্মিক যে একটু পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলে কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। সেখানকার রাস্তাঘাট এবং কিছু বাড়িঘর এবং স্কুলের কিন্তু ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে জেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন বা খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। যেহেতু বর্ষা মৌসুম চলছে, হাওরে এমনিতেই পানি রয়েছে এবং হাওর পানিতে টইটুম্বুর বলা চলে। যদি নতুন করে আবার পানি আসে তাহলে কিন্তু হাওর এবং যে নিম্ন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কলমাকান্দা, খালিয়াজুড়ি এবং এই এলাকাগুলো কিন্তু নতুন করে পানিবন্দী হওয়ার একটি ঝুঁকি থাকে। তবে সব মিলিয়ে বলা যায় যেহেতু এখন বৃষ্টি নেই, যার ফলে কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি কাজ করছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে পানি বৃদ্ধির সর্বশেষ। জ্যোতিকা, এ নিয়ে আরও জানতে চাই সৌরভের কাছ থেকে। সৌরভ, আমরা ঠাকুরগাঁও এবং নেত্রকোনার খবর শুনছিলাম। শেরপুরের চেল্লাখালী নদীর পানির গতকাল বিপদসীমার উপর দিয়ে বইছিল, আজ কি অবস্থা দেখছেন সেখানে এবং পানি নেমে যাওয়া স্পষ্ট হচ্ছে বন্যার চিহ্ন, সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি গতকালকে সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসে যে পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু গতকালকে আমরা দেখেছি নাজিরবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমা 324 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢল কিছুটা কমতে শুরু করে কিন্তু বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। এবং সকালে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্য পেয়েছি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আজকে শেরপুর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 66 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি আজকে এখন দাঁড়িয়ে আছি শেরপুর নালিতাবাড়ি উপজেলার কলসপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে। আমার পেছনে গতকালকে পর্যন্ত কিন্তু এখানে প্রায় কমর সমান পানি ছিল, তো আজকে কিন্তু পানি একদমই কমে গেছে। তবে পানি কমতে শুরু করা আমরা দেখেছি যে কিছুটা ক্ষয়ক্ষতির চিহ্ন এখানে বেশি উঠছে। বিশেষ করে যারা এখানে স্থানীয় কৃষকরা রয়েছে তাদের সাথে আমি কালই কথা বলেছি। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই আকস্মিক বন্যার কারণে কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি এবং সদ্য রোপণকৃত যে আমনের বীজতলা অনেকটাই ক্ষতি হয়েছে। তারা কিন্তু অনেকটাই শঙ্কায় রয়েছেন যে যেহেতু সামনে আমন ধান রোপণ করতে হবে, এই বীজতলা ক্ষতির কারণে কিন্তু তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে আমি দেখেছি যে পানি কমে যায়, অনেক নিচু যে বাড়ি ঘরগুলি রয়েছিল সেগুলোর উঠোনে এবং বাড়ির ভেতরে কিন্তু এখন পর্যন্ত দুর্গন্ধ এবং ময়লাযুক্ত পানি রয়েছে এবং স্বেচ্ছিত পরিবেশ বিরাজ করছে। এখন আমরা দেখেছি যে উঁচু স্থান থেকে পানি নেমে গেলেও নিম্নাঞ্চলে কিছুটা পানি এখনো বিরাজ করছে। এবং যদি আজকে যেহেতু সকাল থেকেও হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তো যদি বৃষ্টি না হয় বন্যা থেকে পানি কমে যায় তাহলে হয়তো বন্যা পরিস্থিতি আরও অনেকটা উন্নতি হবে। তবে এই বিষয়ে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আকস্মিক বন্যা এবং দীর্ঘমেয়াদী বন্যার সকল প্রস্তুতি তারা হাতে রেখেছেন। তো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। তো এই ছিল শেরপুর নাজিরবাড়ি থেকে, চেল্লাখালী নদীর পাড় থেকে এবং এই কলসপাড়া ইউনিয়ন থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সর্বশেষ। জ্যোতিকা, বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বন্যার তাণ্ডবে বিপর্যস্ত ভারত, বিরামহীন ভারী বর্ষণ, উত্তাল বন্যা, ভূমিধসে বিভিন্ন রাজ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 49 জনে। শুধু জম্মু কাশ্মীরে 23 জন, আসামে 10, নাগাল্যান্ডে 9, সিকিমে সুরঙ্গে 7 জনের প্রাণ গেছে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পর রেড অ্যালার্ট জারি হচ্ছে উত্তরপ্রদেশ আর গুজরাটেও। বিপদসীমা পেরিয়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। জলবদ্ধতার কবলে কলকাতা বিমানবন্দর। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল।
হঠাৎ পাহাড়ি ঢলে নদীর পানি উপচে মাঝ সড়কে মরণ ফাঁদ। হাড় হিম করা এই দৃশ্যের অবতারণা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে বালাসন নদীর তীরে। রাতের আধারে উত্তাল স্রোতে আটকা পড়া গাড়ি থেকে 4 তরুণকে রশি ব্যবহার করে উদ্ধারের চেষ্টা করছিলেন স্থানীয়রা। পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহারে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে তিস্তার পানি। পানি বাড়ছে তোরসা, জলঢাকা আর রায়ডাক নদীতে। সোমবার দুপুর থেকে বিরামহীন বৃষ্টিতে কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে কলকাতা বিমানবন্দর ও আশপাশের এলাকা। স্থানীয় সময় বিকাল 5:30টা পর্যন্ত 4.5 ঘন্টায় দমদম এলাকায় 163 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া বিভাগ। তীব্র জলাবদ্ধতা আর টার্মিনালে পানি উঠে যাওয়ায় কয়েক ঘন্টা বিলম্বিত অসংখ্য ফ্লাইট, বিমানবন্দরে আটকা কয়েক হাজার যাত্রী। বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে প্রতিবেশী আসামে। প্রায় 800 গ্রাম পানিবন্দী, তলিয়ে গেছে 50,000 একর কৃষি জমি। 15 জেলায় বন্যা কবলিত 4.25 লাখ মানুষ, বাড়ছে প্রাণহানি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় পানিবন্দী 1.5 লাখের বেশি মানুষ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে রাজ্য সরকারের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী। ব্রহ্মপুত্রের নিয়ামতিঘাট পয়েন্টে এবং ধানসিঁড়ি সহ কয়েকটি শাখা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ওপরে। নাগাল্যান্ডেও বিরামহীন বৃষ্টিতে কয়েকটি ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। 4 জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে প্রশাসন। উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য সিকিমের নামচি জেলায় ভারী বর্ষণের পর ভূমিধসে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে আটকা পড়েছেন প্রায় 30 শ্রমিক। প্রাণ গেছে কয়েকজনের। উদ্ধার কাজে যোগ দিয়েছে জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পুলিশ, দমকল, জরুরি ও স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সংস্থা। এর আগে সুড়ঙ্গে গ্যাস লিক সমস্যার বিষয়ে অবহিত করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। উত্তরের জম্মু কাশ্মীরে কয়েকদিনের টানা বৃষ্টি, বন্যা, ভূমিধসে প্রাণহানি বাড়ছেই। মৃত ব্যক্তিদের পরিবারের সহায়তায় 6 লাখ রুপি করে সহযোগিতার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পুঞ্চ, রাজৌরি ও দোদা জেলা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি আছে 15টির বেশি রাজ্যে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পর সর্বোচ্চ আবহাওয়া সতর্কতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরপ্রদেশ আর গুজরাটেও। রয়েছে ব্যাপক বন্যা ও ভূমিধসের আভাস। জুলাইয়ের বড় সময় জুড়ে বৃষ্টি বিরতির পর দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ ভারতের বড় অংশে বর্ষা ফিরেছে দোর্দণ্ড প্রতাপে। নুজহাত কামাল, এখন বিশ্ব। সাভারে আবাসিক ও বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে চরমভাবে। বছরের পর বছর আবাসিক এলাকায় গ্যাস সংকটে বিপাকে বাসিন্দারা। অতিষ্ঠ হয়ে সম্প্রতি তিতাসের আঞ্চলিক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। হুমায়ুন কবিরের প্রতিবেদন। রবিবার দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ মিছিল নিয়ে জড়ো হন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে। গ্যাসের দাবিতে বিক্ষোভ আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, মাসের পর মাস বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এছাড়াও গ্যাস পাম্পেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের প্রেশারই পাই না, 70, 80, 100 এর উপরে প্রেশারই পাওয়া যায়। তো আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হচ্ছে। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে 5-6 হাজার টাকার গ্যাস যায়। পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায় না। আমরা বিল দেবো, গ্যাস পাবো না 1 বছর ধরে 3 বছর ধরে এরকম। আর 2 মাস ধরে তো 1 মিনিটের লেগে পাল্টা গ্যাস। আমরা আমাদের মধ্যপাড়া 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, আমরা কোনো গ্যাসই পাই না, কোনো গ্যাসই নেই। কিন্তু আজকে 3-4 মাস যাবত চুলা 1 মিনিটের জন্য জ্বলে না। বিক্ষোভকারীরা জানান, প্রায় 1 বছর ধরে গ্যাসের চাপ কম থাকলেও গত 2 মাসে সংকট ভয়াবহ আকার নিয়েছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকার ফলে কেউ হোটেল থেকে খাবার কিনছেন, কেউ বৈদ্যুতিক বা কাঠের চুলায় রান্না করছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঈদের আগের দিন থেকে এই গ্যাস পাচ্ছি না, গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করার মতো এরকম সামর্থ্য সবাই নাই, আমাদেরও নাই। হয় আমাদের গ্যাস বিল আমাদের স্থগিত করুক, আর যখন গ্যাস আসবে তখন আমাদের বিলটা নেই।
আন্দোলনকারীরা তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন। 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে কোন এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে তা শনাক্ত করে দ্রুত গ্যাসের চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা। কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না, এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেশার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য। তবে নির্ধারিত 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। হুমায়ুন কবির, এখন সাভার। চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহে টানা বর্ষণ আর বন্যার অজুহাতে দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত। এ নিয়ে জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, কি করে পেঁয়াজ বিক্রি হচ্ছে জানাবেন। জ্যোতিকা, আপনি যেমনটি বলছিলেন যে মূলত গেল সপ্তাহে চট্টগ্রামে টানা বর্ষণ হয় এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং একই সাথে দেশের বিভিন্ন স্থানে কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে কিংবা বৃষ্টিপাত হচ্ছে। সেই অজুহাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে 5 থেকে 7 টাকা বেড়ে আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা বা 52 টাকা কেজি দরে এবং সেই দর কিন্তু খুচরায় গিয়ে 60 টাকার উপরে বিক্রি হচ্ছে। তবে আমরা এই খাতুনগঞ্জে এসে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা যে কথাটি বলছেন যে সরবরাহ ঘাটতি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি আড়তেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে এবং পেঁয়াজের মজুদের পাশাপাশি নতুন করে পেঁয়াজবাহী যানবাহনও কিন্তু খাতুনগঞ্জে আসছে। প্রতিনিয়ত পেঁয়াজ লোড আনলোড হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে মূলত যেখান থেকে এখানে পেঁয়াজ আসে পাবনা, ফরিদপুর, ওই সকল এলাকাতেই দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই খাতুনগঞ্জের বাজারেও তার প্রভাব পড়েছে। সেখানে পেঁয়াজের পর্যাপ্ত যোগান নেই বলে আড়তদাররা দাবি করছেন, কিংবা এখানে যারা ব্যাপারীরা বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজ নিয়ে আসেন তারা বলছেন যে যেসব অঞ্চলে পেঁয়াজ উৎপাদন হয় সেখানের কৃষকরা হাটে পেঁয়াজ কম আনছেন, সেখানে পেঁয়াজের মজুদ কম এবং সেখানেই প্রতিমণ পেঁয়াজের দাম কিন্তু আগের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে এই সময়টাতে কৃষকরা বর্ষার মৌসুমটাতে পেঁয়াজের পাশাপাশি পাট জাতীয় পণ্যের দিকে কিছুটা ঝুঁকে পড়েন এবং সেখানে তাদের ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততার কারণেও বাজারে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ আসছে না সেই সকল এলাকায় এবং সেই কারণেই মূলত বাজারে পেঁয়াজের ঘাটতি তৈরি হয়েছে এবং সেই ঘাটতির কারণে পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা দাবি করছেন। তবে আমরা যেটি জানি যে প্রতি বছর কিন্তু পেঁয়াজের যেই দাম বৃদ্ধির প্রবণতা সেটি আমরা সেপ্টেম্বরের দিকে দেখি এবং সেই সময়টায় মূলত পেঁয়াজের মৌসুমের শেষ দিক, অর্থাৎ সেই সময়টাতে পেঁয়াজ কিন্তু শেষের দিকে থাকে এবং সেই কারণে পেঁয়াজের দাম এই সেপ্টেম্বর থেকে শুরু করে বাড়তে শুরু করে এবং সেই দাম কিন্তু অক্টোবর নভেম্বর পর্যন্ত থাকে এবং ডিসেম্বরের দিকে নতুন পেঁয়াজ আসতে শুরু করলে সেই সময়টাতে কিন্তু পেঁয়াজের দাম অনেকটা কমতে শুরু করে। তবে এবছর সেই দাম বৃদ্ধির প্রবণতা কিছুটা আগে ভাগে দেখা যাচ্ছে। কেবলমাত্র জুলাইয়ের শেষের দিকে সময়টা যাচ্ছে, অতিবাহিত হচ্ছে এবং এই সময়টাতে পেঁয়াজের এই যে দাম বৃদ্ধি সেটি অনেকটা অস্বাভাবিক বলা যায়। জ্যোতিকা, চট্টগ্রামের পেঁয়াজের দাম বৃদ্ধি সেই দরদামের খবর জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশু সহ এক পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার বারহরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বাড়ির একটি লোহার মই বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে যায়। সেই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হোসাইন। কানাডার পণ্যে 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। নতুন নীতি কার্যকর হবে 30 দিনের মধ্যে। সোমবার শুল্ক আরোপের ঘোষণা এলেও এটি কার্যকরের সময় বেঁধে দেওয়া হয়েছে 30 দিন, অর্থাৎ এ সময়ের মধ্যে শুল্ক পুনর্বিবেচনায় আলোচনার সময় পাবে কানাডা। যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল আমদানিতে কানাডা বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এ জবাবে ওয়াইন, সিমেন্ট সহ কানাডার বিভিন্ন পণ্যে দেন শুল্ক।
শুল্কমুক্ত থাকছে জ্বালানি, মাছ, গুরুত্বপূর্ণ খনিজ ও পটাশ সার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের সুরক্ষায় পদক্ষেপ জরুরি ছিল বলে মন্তব্য হোয়াইট হাউসের। ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামায় 15 থেকে 50%, নির্দিষ্ট কাঠে 35%, গাড়ির সুনির্দিষ্ট যন্ত্রাংশে 25% পর্যন্ত কানাডার বিভিন্ন পণ্যে আগে থেকেই শুল্ক আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যানবাহনে 25% শুল্ক দিয়েছে কানাডাও। টানা 10ম রাতের মতো হামলা চালায় ইরান। বিস্ফোরণে শব্দ শোনা গেছে বন্দর আব্বাসের সিরিক, কাশেম দ্বীপ, চাবাহার ও কোনাকরাক থেকে। দেশটির দক্ষিণ উপকূল লক্ষ্য করে মঙ্গলবার হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় দেশগুলোতে হামলায় নিহত প্রত্যেক মার্কিন সেনার প্রাণের বিনিময়ে ইরানকে গুনতে হবে কয়েক গুণ মাসুল। হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জবাবে যুক্তরাষ্ট্রের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতে ফের হামলা চালিয়েছে তেহরান। যুদ্ধের এ পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। এর মধ্য দিয়ে নতুন মাত্রা নিল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি না পাওয়ায় দ্বিতীয় দিনের মতো সংসদ অভিমুখে পদযাত্রা অব্যাহতের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ওয়াংচুকের মুক্তিসহ 3টি দাবির কথাও তুলেছে তারা। সোমবার দিনভর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পরও দমে যায়নি আন্দোলনকারীরা। দিল্লি পুলিশ তাদের বিক্ষোভ মঞ্চ ভেঙে ফেলার পর নতুন করে অস্থায়ী মঞ্চ তৈরি করে যন্তর মন্তরে রাত ফেরে জড়ো হয় ককরোচ পার্টির সমর্থকরা। টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সংসদ ভবন অভিমুখে পদযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, যে কোনো মূল্যে অবস্থান কর্মসূচি ও আন্দোলন চলবে। এদিকে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে পুলিশের সহিংস ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে একাত্মতা ঘোষণা করেছেন শিল্পী, রাজনীতিবিদ, বিরোধী ও বামফ্রন্ট নেতারা সহ সর্বস্তরের মানুষ। শান্তিপূর্ণ এই আন্দোলন তরুণদের অধিকার বলে মন্তব্য করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এদিকে সোমবার সংঘর্ষে আহত হয়েছেন 118 পুলিশ সহ 60 জন। বিক্ষোভকারী, ভাঙচুর, অগ্নিসংযোগের দায়ে আটক করা হয়েছে 70 জনকে। 4 বছরের মাথায় পঞ্চম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লেবার পার্টি নেতা অ্যান্ডি বার্নাম। ম্যানচেস্টারের মেয়র হিসেবে উত্তরের রাজা খ্যাত এই নেতা এখন ডাউনিং স্ট্রিটের নতুন অধিকারী। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। 1970 সালের জানুয়ারিতে লিভারপুলের উপশহর ল্যাঙ্কশায়ারে এন্ট্রিতে এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন অ্যান্ডি বার্নাম। বাবা ছিলেন বিটি ইঞ্জিনিয়ার ও মা জিপি রিসেপশনিস্ট, আর দুজনেই ছিলেন লেবার পার্টির কট্টর সমর্থক। তাই তো মাত্র 15 বছর বয়সে এই দলে যোগ দেন অ্যান্ডি বার্নাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফিটস উইলিয়াম কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন তিনি। পরে ট্যাঙ্ক ওয়ার্ল্ড ও প্যাসেঞ্জার ওয়ার্ল্ড ম্যানেজমেন্টের মতো বাণিজ্য পত্রিকায় কাজ করেন বার্নাম। অবশ্য 20 শতকের শুরুতে রাজনীতিতে প্রথম সুযোগ পান প্রয়াত টেসা জোয়েলের গবেষক হিসেবে কাজ করার মাধ্যমে। এরপর দ্রুতই এগিয়ে যান বার্নাম। সংস্কৃতি সচিব ক্রিস স্মিথের বিশেষ উপদেষ্টা হওয়ার পর 2001 সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন বার্নাম। সেই সময় টনি ব্লেয়ারের অধীনে একজন কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে গর্ডন ব্রাউনের অধীনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। 2009 সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বার্নাম। অবশ্য লেবার পার্টির নেতৃত্বের জন্য 2010 ও 2015 সালে 2 দফা প্রতিদ্বন্দ্বিতা করেও ব্যর্থ হন এই নেতা। 2017 সালে তিনি ওয়েস্টমিনিস্টার ছেড়ে গ্রেটার ম্যানচেস্টারের প্রথম নির্বাচিত মেয়র হন। সেখানে তিনি পরিবহন, আবাসন ও অর্থনৈতিক উন্নয়নে অসাধারণ সাফল্য অর্জন করেন। তার নেতৃত্বে ম্যানচেস্টারের অর্থনীতি 3.1% প্রবৃদ্ধি অর্জন করে, যা সমগ্র ব্রিটেনের তুলনায় প্রায় দ্বিগুণ। 2020 সালে কোভিড বিধিনিষেধ নিয়ে সরকারের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে তিনি উত্তরের রাজা উপাধি পান।
অবশ্য গেল মাসে মেকারফিল্ড উপনির্বাচনে জয় লাভের পর তিনি সংসদে ফিরে আসেন। লেবার পার্টির ৩৭৯ আইন প্রণেতা ও ১১টি অধিভুক্ত ট্রেড ইউনিয়নের সমর্থন পান তিনি। গেল ১৭ জুলাই বিশেষ পার্টি কনফারেন্সে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হন বার্নাম। সেই ধারাবাহিকতায় রাজা তৃতীয় চার্লসের কাছে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগপত্র জমা দেওয়ার পর বার্নামকে নতুন সরকার গঠনের নির্দেশ দেন রাজা। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথম ভাষণে ব্রিটেনের রাজনীতিতে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন বার্নাম। তার পরিকল্পনার মধ্যে রয়েছে ওয়েস্টমিনিস্টার থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার এবং জনগণের জীবনযাত্রার খরচ কমানো। গেল এক দশকে যুক্তরাজ্যের ৭ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্নাম। আপাতত তাকে মন্দা অর্থনীতি, সংকটাপন্ন জনসেবা ও নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করতে হবে। সমালোচকরা তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুললেও সমর্থকরা মনে করছেন তিনি রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।